প্রশ্নগুলো আমি শুনতে পাই। শুরু করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। সান্ধ্যকালীন আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা কি কারো ভয়েস শুনতে পাচ্ছি? আমরা যদি মানে যারা ভিউয়ার তাদের কণ্ঠটা শুনতে পাই ভালো হয়। আমি কথা শুরু করছি। আমাদেরকে বিসিএস পরীক্ষা দিতে হবে, তা আমি বাংলা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। বাংলাতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি দেখতে হয়, বাংলা ব্যাকরণ, সবচেয়ে বেশি প্রশ্ন হয় শুদ্ধি অশুদ্ধি, বানান, ধ্বনিবর্ণ, সমাস, পদ প্রকরণ থেকে প্রশ্ন হবে। সন্ধি থেকে খুব কম প্রশ্ন হয়। কম এই জন্য বলছি, যেমন 10ম বিসিএস এসেছে রত্নাকর, 15 এসছে দুলক, 17 এসছে প্রাতরাস, 22 এসেছে ষড়ঋতু, 27 এসেছে পরস্পর, 29 এসেছে জনৈক, 30 এসেছে বাগাড়ম্বর, আবার 35 এসেছে দ্বৈপায়ন, ওটা ভুল ছিল, 36 এসেছে রবীন্দ্র, 38 এসেছে সদ্যজাত, 39 এসেছে দুরবস্থা। তো আমরা একটু পর্যালোচনা করলে দেখতে পাই যে এই কোশ্চেনটা রেগুলার আসছে না, গ্যাপ দিয়ে 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 এই কোশ্চেনটা এসেছে। এই জন্য সন্ধি বিচ্ছেদ খুব রেগুলার নয়, কিন্তু পদ প্রকরণ রেগুলার, সমাস রেগুলার, বাক্য রেগুলার, বানান রেগুলার, শুদ্ধিকরণ রেগুলার, শব্দ রেগুলার। এটা ব্যাকরণ থেকে। আমি একটু ধারণা দিচ্ছি। আজ আমাদের হাতে আজকে হোয়াইট বোর্ড নেই, এই জন্য বসে বসে আমি শুধু কথা বলবো। তো কথা বললে শুধু কথা শুনতে আর কজন চাই? একটু ধৈর্যচ্যুতি ঘটতেও তো পারে। আমরা 7:30টায় শুরু করেছি, ইনশাল্লাহ 8:30টায় শেষ করতে চাই। এটা আজকের জন্য শুধু, এই জন্য যে এর বেশি কথা বলতে চাইলে সেটা বাহুল্য হতে পারে, আমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তা আমরা এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করতে থাকি। তো আমি প্রথমে আসছি ভাষা। ভাষাটা কি? কোনো নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট জনগোষ্ঠীর সর্বজনবোধ্য ভাবের বাহনকে ভাষা বলে। নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট জনগোষ্ঠী, সর্বজনবোধ্য ভাবের বাহন। এখন ভাষা তো দুই প্রকার। একটা হলো সাংকেতিক ভাষা, সব দেশে, সব কালে, সবখানে একই রকম, এটা সাংকেতিক ভাষা। এটা ক্রিকেটে চলে, খেলাধুলায় চলে, ট্রাফিকে চলে। আর যেটা বাচিক ভাষা, এই ভাষা তো পৃথিবীতে প্রায় 7,000-এর মতো ভাষা আছে।
৩,৫০০ ভাষার বর্ণ আছে। বাকিগুলোর বর্ণ নেই। আমাদের উপজাতিদের যে উপজাতিদের ভাষা, প্রত্যেকটার তো বর্ণ নেই। এখন ভাষার যেই জায়গা থেকে আমরা প্রশ্নটা পাবো, প্রশ্ন এমন হতে পারে, ভাষা ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে, না নিয়ন্ত্রণ ভাষাকে নাকি নাকি ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে, নাকি ভাষা ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে? অবশ্যই ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করবে না। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে, কিন্তু নিয়ন্ত্রণ করে না। এখন পরীক্ষায় আসবে ধ্বনি। ধ্বনিটা কি? পৃথিবীর যারই প্রাণ আছে, সে যে সাউন্ডটা করে মুখে, এটাই তো ধ্বনি। এটা কানে শোনার বিষয়। ধ্বনিটা আমরা কানে শুনি, বর্ণটা চোখে দেখি। তাহলে বর্ণ একটা চিত্র, আর ধ্বনি হচ্ছে শ্রবণযোগ্য। এখন ধ্বনি ভাষার মূল উপাদান, ধ্বনি বাক্যের মূল উপাদান, ধ্বনি শব্দের মূল উপাদান, ধ্বনি অক্ষরের মূল উপাদান। এগুলো পরীক্ষায় আসবে। তাহলে মূল উপাদান যখন, তখন ধ্বনি। এখন যদি আসে ভাষার মূল উপকরণ কোনটি, তখন বাক্য। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ যে ইট পাথর রড সিমেন্ট এগুলো উপকরণ, ওর মধ্যে রয়েছে অনুপরমাণু, সেটাই হলো উপাদান। উপাদানটা ক্ষুদ্র। এখন আমাদের বাংলা ধ্বনিমালায় কতটি ধ্বনি আছে? উত্তর হলো ৩৭টি ধ্বনি আছে। এটা যারা আমার কথা শুনছো, আমি গত প্রায় ৩০ বছর ধরে এগুলো বলে আসছি। পরবর্তীতে আবার ঠিক বলা। আমাদের ধ্বনিমালায়, আমাদের বাংলা ভাষায় যে ধ্বনিমালা রয়েছে, এই ধ্বনিমালায় ধ্বনি সংখ্যা ৩৭টি। এখানে রয়েছে মৌলিক স্বরধ্বনি ৭টি। তাহলে বাকি ৩০টা কি? বাকি ৩০টা হলো ব্যঞ্জন ধ্বনি মূল। আমি আবার বলছি, মৌলিক স্বরধ্বনি ৭টি, ব্যঞ্জন ধ্বনি মূল বা মৌলিক ব্যঞ্জন ধ্বনি তো বলা হয় না, ওটাকে ধ্বনি মূল বলা হয়, ওটা ৩০টি। এটা জানতে হলে আমাদের ক্লাস পেতে হবে, না হলে তো ওই বোর্ডের ব্যাকরণে ওটা নেই। বা আমাদের দেশে যে সমস্ত বই আছে বাংলা একাডেমির ব্যাকরণ বাদে, যারা বাংলা একাডেমির ব্যাকরণ পড়ে তারা জানে। তাছাড়া আর যিনি বিসিএস প্রশ্ন করবেন তিনি জানেন, যিনি প্রশ্ন করবেন তিনি তো অ্যান্সারটাও দিয়ে দিবেন সেখানে। যিনি প্রশ্ন করবেন আমাদের স্যারেরাই প্রশ্ন করবেন। আমি তো একদা ঢাকা ইউনিভার্সিটি থেকেই বের হয়ে এসেছি। তো ওই আমাদের স্যারেরাই প্রশ্ন করবেন, যিনি প্রশ্ন করবেন তিনি অ্যান্সারটা দিয়ে দিবেন, আর খাতাটা মেশিনে কাটা হবে। তো ব্যঞ্জন ধ্বনিমূল ৩০টি। স্পর্শ ধ্বনি কয়টি? ১৬টি। মনে হচ্ছে ভুল বলছি? কেউ কেউ বলবে কেন ২৫টা না? না না না, ১৬টি। আমি ভুল তথ্য দিব না ইনশাআল্লাহ। ভুল তথ্য দিলে তো আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হয়, তা আজও চাইতে হয় নাই। যেদিন আমি বাংলাদেশ টেলিভিশনে প্রথম ক্লাস পাঠদান করেছি, প্রযোজক সাহেব বলেছিলেন একটা ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হয়, তা আমাদের চাইতে তো হয়নি। তাহলে স্পর্শ ধ্বনি ১৬টি। অল্প প্রাণ ধ্বনি কয়টি? ১১টি। মহাপ্রাণ ধ্বনি কয়টি? ১১টি। অঘোষ ধ্বনি কয়টি? ১৩টি।
ঘোষ ধ্বনি কয়টি? 17টি। নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি 3টি। এখন অনেকেই বলবেন তো 5টি। না না না, 3টি। 5টি লিখেছ তো মরেছ। 3টি। আমার কথা রেকর্ড থাকবে, আশা করি। আমি যেটা বলেছি যে ভুল আমরা ইনশাল্লাহ বলবো না, ভুল বলবো না, এটা রেকর্ড থাকবে। তাহলে নাসিক্য ধ্বনি 3টি। উষ্ম ধ্বনি কয়টি? 3টি। তাহলে এগুলো জানতে হলে আমাদের ক্লাস লাগবে, ক্লাসে আসতে হবে। কি কি এটা তো আমি বলছি না, আমি সংখ্যাটা বলে যাচ্ছি, কিন্তু কি কি তা কিন্তু আমি এখনো বলিনি। ধ্বনিহীন, বর্ণহীন ধ্বনি আছে এ, আবার ধ্বনিহীন বর্ণ আছে। আমাদের বর্ণমালায় বর্ণ 50টি, এটা নিয়ে বিতর্ক নেই। সেখানে ধ্বনিহীন বর্ণ চন্দ্রবিন্দু। ইও কি কোনো ব্যঞ্জন ধ্বনি? না না না। অন্তস্থ অ কি কোনো ব্যঞ্জন ধ্বনি? না না না, অন্তস্থ অ কোনো ব্যঞ্জন ধ্বনি নয়। বর্ণ পরীক্ষায় যেগুলো আসে এগুলো সবাই পারে। এখন সবাই যেটা পারে সেটা দিয়ে তার পরীক্ষায় চান্স হবে না। যেমন আসে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। এখন যদি আসে অযোগবাহ বর্ণ কয়টি? 2টি। কি কি? এটা ক্লাসে বলতে হবে। অযোগবাহ। পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। এ তো সবাই জানে। তো এই বর্ণের উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যুক্ত বর্ণ আসবে, সেটা আমরা দেখিয়ে দিব। আমরা হয়তো বা 10 থেকে 15টা যুক্ত বর্ণ দিব ইনশাল্লাহ, সেখান থেকে কমন থাকবে। অক্ষর এসছে একবার 36 বিসিএস এসেছিল বন্ধন শব্দে অক্ষর বিন্যাস কি মানে কয়টি? তো বন্ধন শব্দে 2টি অক্ষর আছে। অক্ষর হচ্ছে একবারে যতটুকু বলা যায়, একটা অক্ষরে একটা স্বরধ্বনি থাকে, একটা অক্ষরে একটা স্বরধ্বনি থাকে। তাহলে বন্ধন দুবারে বলেছি বন্ধন। বয়ের মধ্যে অ, ধয়ের মধ্যে অ, দুটো স্বরধ্বনি আছে ওখানে। এবং ক একটা অক্ষর, কলা। তো কয়ে আছে অ, লায়ে আছে আ, সুতরাং 2টি অক্ষর। কলিজা, কো এখানে একটা স্বর আছে, লি এখানে একটা স্বর আছে, যা এখানে একটা স্বর আছে। তাহলে এখানে 3টি অক্ষর আছে। এগুলো বিস্তারিত আমরা ক্লাসে দেব ইনশাআল্লাহ। সন্ধির কথা বলেছিলাম। সন্ধি যদি আমরা এতদিন যা পড়েছি আর বিগত সালের প্রশ্ন, জব সলিউশন থেকেই হোক আর যেখান থেকে হোক, বিগত সালের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় যা যা এসেছে, ওটা যদি আমরা দেখে মুখস্থ রাখতে পারি, কারণ সূত্র এত কম সময় মুখস্থ করার যা দরকার নেই, সূত্র মুখস্থ দরকার নেই। তো ওই উদাহরণগুলোই তো আমাদের পরীক্ষায় এসে যায়। একটা উদাহরণ জানলে ওর অনুরূপ আরো উদাহরণ আমরা করতে পারি, ওটা নিয়ে আমাদের বাঁধবে না। এখন আসছি আমি শব্দে। শব্দ পরীক্ষায় তো আসে, এই যে এসেছে না, গিন্নি কোন ভাষার শব্দ, বাবা কোন ভাষার শব্দ, এ তো 2বার এসেছে বাবা। তারপর 31 বিসিএস এসেছে উজবুক কোন ভাষার শব্দ, এগুলো এসেছে। এখন আমরা কিভাবে দিব? আমাদের দেওয়ার টেকনিক আছে। আমরা দিব কি, বাবা বাহাদুর সওগাত লাশ, মোগল বাবুরচি কোরমা তালাশ,
কর্তা খান খোকা, খাঁ দাদা বাবু, কুলি কামিন কাঁচি কুর্নিশ কাবু, উর্দি উজবুক চিকচাকু চকমক, তুর্কি দারোগা তোপ, আলখেল্লা ঝকমক। এই ছন্দটা আমি দিব। এটা 2-4 বার শুনতে হবে। শুনলে ইনশাল্লাহ, ডাক্তাররা তো অনেক মেরিটেরিয়াস, আমার মনে হয় এটা মিস হওয়ার কথা নয়। পর্তুগিজ শব্দ খুব আসে, তো আমি কিভাবে দিব? আমি ছন্দ করে দিব। ইস্পাত, আলপিন, আলমারি, পিস্তল, বর্গা, পেরেক মার্কা, আলকাত্রা, মাস্তুল, গরাদ, জানালা চাবি, ফিরিঙ্গি, পাদ্রি, ফরমা নিলাম হলো, মস্করা, ইংরেজি মাইরি। মস্করাটা দিব না, মানে ইংরেজি মাইরি দিব। গস্তা, কাবাব, কপি, বালতি, গামলা, গুদাম, গির্জা, যিশু, বারান্দা, বেহালা, কাতান, কামিজ, ফিতা, পাউরুটি, পেয়ারা, সাবান, তোয়ালে, আয়া, কামরায় কেদারা, করিল পাচার, বোমা, বোমবেটে, মিস্ত্রি, বোতাম, বাসন, আতা, আনারস, ইস্ত্রি, আচার, সালসা, পেঁপে, ইংরেজ জব্দ, কবিতার সুরে সুরে পর্তুগিজ শব্দ। এই কবিতা আমি যেটা বললাম, এটা যদি কেউ 10 বার শোনে, ইনশাল্লাহ তার এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে বলে মনে হয় না। তা আমি ভাষার শব্দগুলোকে এভাবে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। আমরা আমরা সমাসের মোকাবেলা করব কিভাবে? সমাস তো আমাদের আসবেই। তা আমি শর্টকাটে একটা বলে দিই কিভাবে। মনে করি যে আমরা একটা শব্দ পেলাম, সেটা কি? মা বাবা। তা আমি ব্যাস বাক্য করবো কিভাবে? মা ও বাবা। তাহলে ও দিতে পেরেছি বলেই দ্বন্দ্ব। এখন আমি যদি ঘর জামাই এটা ব্যাস বাক্য করি, তাহলে কি ঘর ও জামাই বলবো? তা হবে না, তখন ঘর আশ্রিত জামাই বলতে হয়। আমি যদি সিংহাসন বলি, তাহলে সিংহ ও আসন বলবো না, সিংহ চিহ্নিত আসন বলতে হয়। তাহলে শব্দটা পেলাম, এই শব্দের মাঝখানে কখনো ও আসছে, কখনো একটি শব্দ আসছে, কখনো বিভক্তি আসছে। যেমন রথ দেখা, রথকে দেখা, কলা বেচা, কলা কে বেচা। তাহলে আমি যখন এই শব্দটাকে ব্যাসবাক্যে ভাঙবো, কখনো ও এসে যাবে, কখনো একটি শব্দ এসে যাবে মাঝে, কখনো বিভক্তি এসে যাবে মাঝে। একটু সিরিয়ালে বলি। মনে করো অব্যয়ীভাব সমাস, কি করে চিনব? যে সমাসের, যে শব্দের প্রথমেই, যে সমাসবদ্ধ শব্দটির প্রথমেই উপসর্গ অথবা যথা থাকে। কি থাকে? উপসর্গ অথবা যথা। যেমন উপজেলা, উপদ্বীপ, আরক্তিম, ফিকা নীল, উপকণ্ঠ, উদ্বেল, উশৃঙ্খল, আমরণ, আজন্ম, আমৃত্যু, যথারীতি, যথা আইন। তাই উপসর্গ আছে অথবা যথা আছে। এই শব্দটি নিঃসন্দেহে অব্যয়ী ভাব। তো চিন্তা আমার সমস্যা হলো? একটু সমস্যা হওয়ার কথা নয়। এবারে আমি বললাম যে যদি ওই শব্দের মাঝে ও দিতে পারি তো দ্বন্দ্ব সমাস। যদি ও দিতে না পারি, বিভক্তি দিতে পারি, রথ দেখা, রথকে দেখা, বিলেত ফেরত, বিলেত হতে ফেরত, সত্যনিষ্ঠ, সত্যে নিষ্ঠ, জেল মুক্ত, জেল হতে মুক্ত। আমি বিভক্তি দিতে পারছি, তখন তৎপুরুষ। আমি ও দিতে পারি না, বিভক্তিও দিতে পারি না, তখন কর্মধারয়। তখন হচ্ছে মধ্যপদ লোপী বা সাধারণ বা মধ্যপদ যোগী, যাই বলি না কেন, সেটা কর্মধারয়। এখন আমরা কিছু উদাহরণে যেতে পারি। তাহলে যে সমাসটির
আমাদের দুটো খণ্ড, একটা পূর্বাংশ একটা শেষাংশ। তো শেষ অংশটা আমার প্রাপ্তি ঘটবে, আমার প্রাপ্তিটা কোথায়? শেষে। আর প্রথম অংশটা হলো ওই শেষের বিবরণ। যেমন পাতি লেবু, পাতিটা লেবুর বিবরণ, আমি পাবো কি? লেবু। মোটর সাইকেল, আমি কি পাবো? সাইকেল। তো মোটরটা কি? ওই সাইকেলের বিবরণ, এক্সপ্লেনেশন। উড়োজাহাজ, আমি পাবো কি? জাহাজ। তাহলে উড়োটা কি? ওই জাহাজের বিবরণ। আমি বলবো ঘর জামাই, তা আমি পাবো কোনটা? আমি জামাই পাবো। তাহলে ওই জামাইয়ের বিবরণ কি? ওই ঘরটা কি? ঘরটা হচ্ছে ওই জামাই কেমন জামাই, উনি ঘর জামাই। তো ওই জামাইয়ের বিবরণ ওই ঘরের মধ্যে আছে। এবং চাল কুমড়া, আমি কি পাবো? আমি কুমড়া পাবো। তাহলে চালটা কি? এই কুমড়ার বিবরণ, ওটা কি কুমড়া। তাহলে আমি উদাহরণ দিব ক্লাসে, ইনশাল্লাহ ব্যাপক উদাহরণ দিব। আজকে তো জাস্ট সংক্ষেপে বলছি, সংক্ষেপে বলছি। তাহলে আমি পেলাম শব্দের প্রথমে অব্যয় বা শব্দের প্রথমে উপসর্গ বা যথা, ওটি অব্যয়ভাব। এবার শব্দটির শেষাংশ আমার প্রাপ্তি ঘটছে, অর্থাৎ শেষাংশ পরপদটা এখানে প্রধান হচ্ছে, আর প্রথমাংশ বা পূর্বপদ ওটি হলো পরপদের বিবরণ, এটি কর্মধারায়। এখন আসি উপমান কর্মধারায়। এটা হচ্ছে চিরন্তন সত্য পরপদে বৈশিষ্ট্য। যেমন কাজল কালো, কাজল কালো, কাজলের বৈশিষ্ট্য কি? কালো, ওটা পরপদে। কাজল চিরন্তন সত্য, কাজল যে কালো এটা চিরন্তন সত্য। তুষার শুভ্র, এটা চিরন্তন সত্য। শুভ্র হলো বৈশিষ্ট্য। রক্ত লাল, এটা চিরন্তন সত্য। লাল হলো বৈশিষ্ট্য। লৌহ কঠিন, চিরন্তন সত্য। কঠিন হলো বৈশিষ্ট্য। আমার সামনে তো আর কেউ নেই, এই জন্য মাস্ক পরিনি, কেন আমার সামনে তো কোনো ব্যক্তি বসে নেই, একটা আছে কম্পিউটার। তো আমি দুটি জিনিস বলেছি, চিরন্তন সত্য, পরপদে বৈশিষ্ট্য। পান্না সবুজ, চিরন্তন সত্য, সবুজটা বৈশিষ্ট্য, সবুজটা বৈশিষ্ট্য। তাহলে চিরন্তন সত্য পরপদে বৈশিষ্ট্য, এটি উপমান কর্মধারায়। তো এটা সত্য মিথ্যার খেলা। উপমিত কর্মধারাটা কি? এটা মিথ্যা। তাহলে একটা সত্য একটা মিথ্যা। উপমিত হতে গেলে দুটো বিশেষ্য থাকবে, পরস্পর তুলনা থাকবে, পরস্পর তুলনা। তাহলে দুটি বিশেষ্য পরস্পর তুলনা, তার মানে এখানে বৈশিষ্ট্য নাই, এখানে মিথ্যা আছে সত্য নাই, মিথ্যা আছে সত্য নাই। যেমন লৌহ মানব, দুটোই বিশেষ্য। তো এটা মানবটা লৌহ হয় না, এটা মিথ্যা। তা আমার চেনা সহজ, লৌহ মানব দুটোই বিশেষ্য, পরস্পর তুলনা। ফুলকপি, ফুলও বিশেষ্য কপিও বিশেষ্য, ফুলের সাথে কপির তুলনা। রং চা, রঙও বিশেষ্য চাও বিশেষ্য, রঙের সঙ্গে চায়ের তুলনা। বাহু লতা, লতা বাহু বিশেষ্য লতাও বিশেষ্য, বাহুর সঙ্গে লতার তুলনা। এটাই হচ্ছে উপমিত। তাহলে কি পেলাম? সত্য হলে উপমান, উপমানে চিরন্তন সত্য পরপদে বৈশিষ্ট্য। মিথ্যা হলে উপমিত, এখানে দুটোই বিশেষ্য, পরস্পর তুলনা। রূপকটা কি? প্রথম অংশ দেখা যাবে না, সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই প্রথম অংশ দেখা যাবে না। যেমন মন মাঝি, মন দেখা যাবে না, মাঝি দেখা যাবে। প্রাণ পাখি, প্রাণ দেখা যাবে না। বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যাবে না। জীবন তরী,
জীবন দেখা যাবে না, এটাই রূপক। এখন আসছি তৎপুরুষ। এইখানে শব্দটা পাবো, আর মাঝখানে আমি কি দিব? মাঝখানে আমি বিভক্তি দিব। দিতে যদি পারি তৎপুরুষ হবে। রথ দেখা, রথকে দেখা। কলা বেচা, কলাকে বেচা। লাঠি পেটা, লাঠি দ্বারা পেটা। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল। তাহলে এটা বিভক্তি দিচ্ছি। এখন বটবৃক্ষ, এটি কর্মধারয় তৎপুরুষ। বট নামক বৃক্ষ। বাবলা গাছ, বাবলা নামক গাছ কর্মধারী হচ্ছে। তাহলে আমি মাঝে বিভক্তি দিতে পারছি না, শব্দ দিচ্ছি। মাঝে যদি শব্দ দিই তাহলে তো কর্মধারয়। এবার বলি আম গাছ, এটা আম নামক গাছ নয়, আম নামক ফল। কাঁঠাল গাছ, কাঁঠাল নামক গাছ নয়, কাঁঠাল নামক ফল। তাহলে কি বলবো? আমের গাছ, জামের গাছ, কাঁঠালের গাছ। তাহলে কোন কোন গাছে আমি বিভক্তি দিতে পারছি, কোন কোন গাছের মাঝে আমি নামক দিতে পারছি। যেখানে নামক দিতে পারছি ওটা কর্মধারয়, যেখানে বিভক্তি দিতে পারছি শব্দের মধ্যে ওইটি হলো তৎপুরুষ। সুদ মুক্ত, সুদ হতে মুক্ত। বিলেত ফেরত, বিলেত হতে ফেরত। বিষয়টা ক্লিয়ার? এখন আসছি উপপদ তৎপুরুষ। এইটা চিনব কি করে? এটা জাস্ট ব্যাস বাক্য দিয়ে চিনব। মাঝে থাকবে ক্রিয়া, শেষে চলে যাবে যে। ব্যাস বাক্যের শেষে যে, শেষে যে। বর্ণ চুরি করে যে, খতে চড়ে যে, প্রিয় বাক্য বলে যে, ছেলে ধরে যে, এটাই উপপদ তৎপুরুষ। তিনটা গেল। এবার আসছি আমি দ্বিগু, আচ্ছা দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব সমাস আগেই বলেছিলাম যে শব্দের মধ্যে আমি যদি ও দিতে পারি তাহলে দ্বন্দ্ব হবে। এখানে উভয় পদ প্রধান, দুটোই প্রধান। পূর্বাংশ শেষাংশ দুটোই প্রধান, দুটোই আমার মিন করবে। যেমন মা বাবা বললে আমি দুজনকে পাবো। গরু ছাগল বললেও তেমনি দুটোকেই পাবো। হাঁস মুরগি বললে আমি দুটোকেই পাবো। হ্যাঁ, তেমনি আমি যদি বলি চিঠিপত্র, এখানে চিঠি পত্র যদিও একই জিনিস, কিন্তু দুটোকেই মিন করবে। যদি বলি হাট বাজার, সেম ঘটনা। মানুষজন, সেম ঘটনা। তাহলে এখানে আমি দিতে পারছি মানুষ ও জন, হাঁস ও মুরগি, মা ও বাবা। এইখানে ও দিতে পারছি বলে দ্বন্দ্ব। বিভক্তি দিতে পারলে তৎপুরুষ, আর শব্দ দিতে পারলে কর্মধারয়। এরপরে আসছি আমি দ্বিগু সমাস। এটা কি? সহজ করে বলি, সংখ্যা যত জিনিস তত। সংখ্যা যত জিনিস তত। যেমন চৌরাস্তা বললে 4টি রাস্তা পাবো, কিন্তু চৌবাচ্চা বললে 4টি বাচ্চা পাবো না। তাহলে চৌবাচ্চা দ্বিগু সমাস হবে, চৌরাস্তা দ্বিগু সমাস হবে, চৌবাচ্চা দ্বিগু সমাস হবে না। কারণ চৌবাচ্চা বললে 4টি বাচ্চা পাবো না। আমি এখন যদি বলি নবরত্ন 9টি রত্ন পাবো, পঞ্চনদ 5টি নদ পাবো, সপ্তসিন্ধু 7টি সিন্ধু পাবো, অষ্টধাতু 8টি ধাতু পাবো, পঞ্চ পাণ্ডব 5টি পাণ্ডব পাবো, চতুর্যুগ 4টি যুগ পাবো, ত্রিভুজ 3টি ভুজ পাবো, তখন দ্বিগু হবে। কিন্তু সংখ্যা বলবো, কিন্তু সংখ্যার সঙ্গে মিলবে না, তখন বহুব্রীহি। যেমন দশানন, একজন রাবণকে পাবো, বহুব্রীহি। সে তার একটি বাদ্যযন্ত্র পাবো, বহুব্রীহি। তেপায়া, একটি টেবিল পাবো, বহুব্রীহি। চৌচালা, 4টা চাল হেলিয়ে রাখলে, শুইয়ে রাখলে চৌচালা হয়ে যায় না। তাহলে চৌচালা মানে একটি ঘর পাবো,
বহুব্রীহি। 14 শিক মানে জেলখানা, একটি জেলখানাকে মিন করে, তো এটি বহুব্রীহি। চৌবাচ্চা একটি জলাধার, এটা বহুব্রীহি। 30 সাল একটি জায়গা, এটা বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আমাদের মুখস্থ করতে হবে, আমি ডিটেলস ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। বহুব্রীহির মাঝখানে কিচ্ছু আনা যায় না। যেমন যেমন আমরা যদি বলি যদি বলি গায়ে হলুদ, তাহলে গায়ে হলুদের মাঝখানে কিচ্ছু ঢোকানো যাবে না। গায়ে হলুদ বলে পরবর্তীতে অ্যাড করতে হবে দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ ইজিক্যাল টু গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে ব্যাস বাক্য করতে গিয়ে আমি এর মাঝখানে কিচ্ছুটি দিতে পারছি না, ও না, বিভক্তিও না, শব্দও নয়। যা কিছু যোগ করছি শেষে পরবর্তীতে যোগ করছি, ওই শব্দের পরে 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 যোগ করছি। এটাই বহুব্রীহির বৈশিষ্ট্য। বহুব্রীহি ভিন্নার্থক শব্দ, অর্থটা বদলে যাবে, অর্থটা বদলে যাবে। যেমন শূর্পনখা, যেমন সূর্যমুখী বললে ফুলকে মিন করবে। যেমন লালবাগ বললে একটি জায়গাকে মিন করবে। লাল দালান বললে একটি জেলখানাকে মিন করে। লাল ঘোড়া বললে আগুনকে, আগুন ধরে যায় না, ওটা মিন করে। কালা পাহাড় বললে একজন মানে একজন একজন রাষ্ট্রনায়ককে বোঝায়। কালা পাহাড় ওই যে ধর্মান্তরিত মুসলিম শাসক ছিলেন তিনি। এরকম করে আমরা যদি নীলাম্বর বলি, পীতাম্বর বলি, এসব ভিন্ন অর্থ পাওয়া যায়। নীলও নয়, অম্বরও নয়, পীতও নয়, অম্বরও নয়, বউও নয়, ভাতও নয়, পাবো অনুষ্ঠান, নবান্ন। নবও নয়, অন্নও নয়, পাবো একটা অনুষ্ঠান বিশেষ। এই তখন বহুব্রীহি হয়ে যায়। তো ওগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ক্লাসে। আজকে তো ওই ক্লাস নিচ্ছি না, আজকে ওভারঅল কি কি পড়তে হবে, কতটা সহজ করা যাবে সেই কথাটা বলছি। আচ্ছা, তো এভাবে করে আমরা সমাজটাকে সহজ করে কি মেডিসিনটাকে, মানে যদি আমার মানে কম মেডিসিনে রোগ সেরে যায় তো ভালো না? আমরা যদি মাত্র 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা আলোচনা করে সমাজটা একেবারে কমপ্লিট করতে পারি, যে আমরা কেউই ভুল করব না, কখনোই না ইনশাল্লাহ, তাহলে এটা ভালো না? অবশ্যই সেটা ভালো। কারো বিসিএসসি আসবে না, সিলেবাসে নেই। এখন পদ আছে, ওকে, পদ আছে। এখন বিশেষ্য আমি কি করে চিনব? হ্যাঁ, চিনতে একটু ক্লাস লাগবে। পরীক্ষায় এসেছে গাম্ভীর্য কোন পদ, বিশেষ এসেছে 35, 34 এসেছে বাজার থেকে কি কি কিনে এনেছো, তো কি কি তো সর্বনাম, সর্বনাম। একবার একবার এসেছিল এ যে আমাদের চেনা লোক, 36 বিশেষ এসেছিল চেনা লোক। এখানে চেনা কোন পদ? চেনা কিন্তু বিশেষণ, এখানে বিশেষণ। কিন্তু দেখা, শোনা, আসা, যাওয়া, চলা, বলা, করা, ধরা, এগুলো কিন্তু বিশেষ্য। আমরা অনেকেই না বুঝে এগুলোকে ক্রিয়াপদ মনে করে থাকি। কত ভ্রান্তি, কত ভ্রান্তি। করা, আসা, যাওয়া, খাওয়া, দেখা, শোনা, বলা, চলা, এগুলোকে আমরা ক্রিয়া মনে করি, কিন্তু না না না, এগুলো সব বিশেষ্য, এগুলোকে ক্রিয়া বিশেষ্য বলে। তা আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। আমি যদি সংক্ষেপে বলি, আল্লাহর সৃষ্টি এবং মানুষের তৈরি যা কিছু, এই সব কিছুর নাম হচ্ছে বিশেষ্য। এখন প্রপার নাউনটা কি? যার নাম তার, প্রপার নাউন হচ্ছে যার নাম তার, পৃথক পৃথক নাম। ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা নাম আছে, এটা প্রপার নাউন। প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যার যার নাম তার তার, এটাও প্রপার নাউন। গ্রন্থ, এই যে আমরা যদি কাজী ইসলামের গ্রন্থগুলো, সাপোজ নজরুলের কাব্যগুলো যদি বলি অগ্নিবীণার তারে ঝরুক ফণি মনসার হাসি, নতুন চাঁদাস দেখবে সবাই, বাজবে বিষের বাঁশি,
ঝড় বইছে পুবের হাওয়ায়, ডুবছে সন্ধ্যা তারা, সঞ্চয়নে সঞ্চিতা হোক সর্বহারা যারা, ভাঙার গানে যাক ভেঙে যাক এক পেশে জিঞ্জির, চিত্ত নামাই উন্নত হোক সাম্যবাদীর শির, প্রলয় শিখা ঘটাক প্রলয় দিয়ে চক্রবাক, শেষ সৌগাত মরুভাস করে মিথ্যা মুছে যাক, দোলন চাপা গন্ধ বিলাক ফুটুক ঝিঙে ফুল, সিন্ধু হিন্দোল কাব্য তোমার হে কবি নজরুল। তাহলে আমরা কতিপয় গ্রন্থের নাম বললাম, কাজী নজরুলের কাব্যগ্রন্থের নাম বললাম। এখন যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো আমরা বলি, যে বউ ঠাকুরানের হাটে গোড়া ঘরে বাইরে যাই, শেষের কবিতা 4 অধ্যায় নৌকা ডুবি তাই, রাজর্ষিয়াদ চোখে, এটা বলছি আমি উপন্যাস কবিগুরুর উপন্যাস, যে বউ ঠাকুরানের হাটে গোড়া ঘরে বাইরে যাই, শেষের কবিতা 4 অধ্যায় নৌকা ডুবি তাই, রাজর্ষিয়াদ চোখের বালি যোগাযোগ হলো না, দুই বনে চতুরঙ্গ মালঞ্চ করুণা, প্রজাপতির নির্বন্ধ উপন্যাসেই তুলনা, প্রজাপতির নির্বন্ধ উপন্যাসেই তুলনা। আমি কতিপয় উপন্যাস গ্রন্থের নাম বলেছি। কড়িও কোমল কবি কাহিনী, প্রান্তিক চৈতালি, মানসিক চিত্রাসনার তরী, মহুয়া গীতাঞ্জলি, নবজাতকের জন্মদিনে পুনশ্চ শেষ লেখা, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বনফুল বলাকা, পত্রপুটে রোগশয্যায় আরোগ্য খনিকা, সেজুতি সানাই সঞ্চয়িতা, পুরবী কাব্য লেখা। এগুলো আমি যে গ্রন্থ বললাম, তাহলে এই গ্রন্থ কিন্তু বিশেষ্য, প্রপার নাউন। এখন জায়গা, স্থানের নাম, এই যে শাহবাগ, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, এরকম কোটি কোটি স্থানের নাম আছে। এগুলো ভূগোলে না থাকলে তো গুগলে আছে, থাকতে পারে, গুগলে থাকতে পারে। এই স্থানগুলো প্রপার নাউন, যার নাম তার। এবার ভৌগোলিক নাম, এই যে হিমালয়, আন্দিজ, সাতপুরা, ভোজ, ভিসুভিয়াস, নরকন্ডাম, কিলিমাঞ্জারো, প্রেইরি, পম্পাস, স্টেপ ভেল্ট, পদ্মা, মেঘনা, যমুনা, এর বেশি আর কমু না, সময় নাই। তো এখন এগুলো হচ্ছে প্রপার নাউন। এখন কমন নাউন আমরা বলি, যেটা জাতিবাচক। এটা কি কমন নাউনটা হলো, জাতিবাচকটা হলো ওইটা আমরা টুকরো টুকরো করলে পৃথক পৃথক নাম পাওয়া যাবে। যেমন আমরা যদি বলি মানুষ, তো মানুষ তো অনেক রকমের আছে, এবং মানুষকে ভাগ করলাম মাথা, কান, চোখ, নাক, হাত, পা। যেই টুকরো টুকরো করছি তখন কিন্তু পৃথক পৃথক নাম চলে আসছে। আমরা যদি বলি গরু, তো সেম, তারও শিং, লেজ, কান, এরকম টুকরো টুকরো পাওয়া যাবে। তাহলে জাতি, এটা যেমন জাতি, মানুষ বললে বিভিন্ন রকমের মানুষ, আবার একে টুকরো টুকরো করলেও কিন্তু অনেক রকম নাম পাওয়া যাচ্ছে। এইটাই হলো জাতিবাচক, এটাই কমন নাম। আর হচ্ছে কি বস্তুবাচক বিশেষ, ওটা কি আমি টুকরো টুকরো করলেও ওই একই নাম থাকবে। যেমন মাটিকে টুকরো করলেও মাটিই থাকবে, ইটকে টুকরো করলেও ইটই থাকবে, লোহাকে টুকরো করলেও লোহাই থাকবে। করে ফেসবুকে দিয়ে দিয়েছে, এজন্য তুমি দেখতে পাচ্ছ। যদি না দিত তাহলে তোমাকে জুম অ্যাপে তাহলে আমরা আমরা যেটা বলেছি, যে আল্লাহর সৃষ্টি এবং মানুষের তৈরি যে কোটি 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 আইটেম, এগুলো যে নাম, এটাই বিশেষ্য। এ নামের কোনো শেষ আছে? এত নাম। তাহলে ব্যক্তির নাম, গ্রন্থের নাম, স্থানের নাম, ভৌগোলিক নাম, বস্তুর নাম, জাতিবাচক নাম, এই যে মেডিসিনের নাম, এই যে বিভিন্ন টেস্টের নাম, পত্রিকার নাম, এই যে বিভিন্ন কীটনাশকের নাম, এই যে বিভিন্ন সভা, সমিতি, ক্লাব, এগুলোর নাম, এই যে কালেকটিভ নাউন, কি বিভিন্ন নাম একত্র হয়ে একটি নাম হয়েছে। রহিম, করিম, সেলিম, অনেক নাম এক জায়গায় হয়ে নাম হলো একটা সমিতি, অনেক নাম এক জায়গায় হয়ে হলো সংঘ। তো এখন অনেক নাম একত্র হয়ে একটি নামে পরিণত হয়েছে, এটাই কালেকটিভ নাউন। এছাড়া রয়েছে ভাব বিশেষ্য, চলন, গমন, করা, ধরা, চলা, বলা। তারপরে গুণবাচক বিশেষ্য আছে, শৈশব, যৌবন, বার্ধক্য, এই যে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ডিটেলস বলে দিব। মূল চাবিটা আমার হাতে আছে। আসছে গাম্ভীর্য কোন পদ, আসবে সততা কোন পদ, আসবে দারিদ্র কোন পদ,
আসবে নিচতা কোন পদ, সৌজন্য কোন পদ, দুর্বলতা কোন পদ। আমাকে কিন্তু লিখতে হবে এটা কোন পদ, জানতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে ওই চাবিটা আমার হাতে আছে এখন, এটা আমি বলবো ক্লাস ইনশাল্লাহ। পরীক্ষা এসেছে সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, সুন্দর কোন পদ, এটা বিশেষ্য, এটা আমি বলে দিব ক্লাসে। একবার না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল ওই 90-এর দশকে, আমরা তখন পড়াতাম যে সব সুন্দর আপনাকে গোপন রাখে। কে আপন রাখে? সব সুন্দর। এই সুন্দর কিন্তু বিশেষ্য ছিল। ভালো মানুষ সবাই চাই, এই ভালো কোন পদ? শীতকালে কুয়াশা পড়ে, শীতকাল কোন পদ? আপন ভালো সবাই চাই, আপন কোন পদ, ভালো কোন পদ, এগুলো আসে। এগুলো আমরা ক্লাসে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। বিশেষণ, আমি যদি শুধু কেমন দিয়ে করি, ভালো মানুষ, কেমন মানুষ, ভালো বিশেষ্য। তার যাই যাই অবস্থা, কেমন অবস্থা, যাই যাই, এটা বিশেষণ। তাহলে কেমন মানুষ, ভালো মানুষ, ভালো বিশেষণ। লাখেরাজ সম্পত্তি, কেমন সম্পত্তি, লাখেরাজ। অর্ধেক সম্পত্তি, কত সম্পত্তি, অর্ধেক, বিশেষণ। 20 টাকা, কয় টাকা, কত টাকা, 20 টাকা, 20 বিশেষণ। তাহলে তাহলে কেমন, কেমন কত, ওই যে বললাম 20 টাকা, তাহলে কত টাকা, 20 টাকা। অর্ধেক সম্পত্তি, কত সম্পত্তি, অর্ধেক সম্পত্তি। তাহলে কেমন আর কত, এই দুটো দিয়েই পেয়ে যায় বিশেষণ যত। কিন্তু পরীক্ষায় তো এরকম আসে না। পরীক্ষায় আসবে কাল্পনিক সংলাপ, কাল্পনিক কোন পদ। ওই যে এসেছে যে আমাদের চেনা মানুষ, চেনা কোন পদ এসেছে, 36 বিসিএস এসেছে। পরীক্ষায় আসবে নাগরিক কোন পদ, পরীক্ষায় আসবে সৌন্দর্য কোন পদ, পরীক্ষায় আসবে আক্ষরিক কোন পদ, পরীক্ষায় আসবে মেধাবী কোন পদ, কি পদ, এগুলো আসবে। ওই চাবিটা আমার হাতে আছে, ইনশাল্লাহ আমি বলে দিব এটা কোন পদ হবে। অত্যন্ত সংক্ষেপে আমি বলে দিব, এবং ভুল আমরা করব না ইনশাল্লাহ, ভুল হবে না ইনশাল্লাহ। তা আমাদের সর্বনাম চিনতে হবে, আমাদের অব্যয় চিনতে হবে, আমাদের ক্রিয়াপদ চিনতে হবে, আমরা সেগুলো চিনে নিব। ক্রিয়াপদ চেনার আগে আমাদের টেন্স চিনতে হয়। তা আমরা টেন্স কি করে চিনব, অতীতকাল চিনব কি করে? ল, লে, লাম, ত, তে, তাম, লেন, তেন, এইগুলো যে পদের শেষে থাকবে ওটা সমাপিকা ক্রিয়া, ওটা অতীতকাল। ল, লে, লাম, ত, তে, তাম, লেন, তেন, বললাম, করলাম, বলতো, দেখতো, দেখতেন, যেতেন, খেতেন, এসব পাস্ট টেন্স। অ, এ, ছ অন্তস্থ এই কটা থাকলে বর্তমান কাল হয়, আর ব, বে, বেন এই কটা থাকলে ভবিষ্যৎকাল হয়। এই কটা, এই যে 16টি বিভক্তির কথা বললাম, এগুলো যে পদের শেষে থাকবে ওটাই হলো সমাপিকা ক্রিয়া। আবার ইলে, ইতে, ইয়া, এই তিনটি অসমাপিকা ক্রিয়াকে মিন করে, প্রকাশ করে। প্রযোজক ক্রিয়া আসবে, মা শিশুকে চাঁদ দেখান, রাখাল গরু চড়াই, এই ক্রিয়াটি বাক্যের শেষে চলে যায়। কি করে চেনা যায় আমরা বলে দিব। যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়ার পার্থক্য আছে। যৌগিক ক্রিয়া হচ্ছে ধরে রাখো, চলে যাও, যেমন সন্দেশটা খেয়ে ফেলো, কাজ হচ্ছে কটা, খেয়ে ফেলো, দুটো কাজ হচ্ছে না। খেয়ে অসমাপিকা, ফেলো সমাপিকা, দুটো মিলে কাজ হলো একটি, এটাই যৌগিক ক্রিয়া। দুটো মিলে কাজ হলো একটি, দুটি ক্রিয়া মিলে কাজ হলো একটি, খেয়ে ফেলো, চলে যাও, বলে দাও, এখন যেতে পারো, কাজ দুটি ক্রিয়া মিলে কাজ হচ্ছে একটি, একটা অসমাপিকা একটা সমাপিকা, কাজ হচ্ছে একটি, এটা যৌগিক ক্রিয়া। এবার মিশ্র ক্রিয়াটা কি? একটি ক্রিয়া ব্যতীত অন্য যে 4টা পদ আছে, অথবা বিশেষ্য, বিশেষণ, অব্যয়, এর সঙ্গে একটি ক্রিয়া আসবে, একটি সমাপিকা আসবে, দুটো যৌথভাবে একটি ক্রিয়া তৈরি করবে, এর নাম মিশ্র ক্রিয়া। যেমন আমি যদি বলি তারা গভীর রাতে গল্প করে, গল্পটা আমি অফ করে দিলাম, তাহলে কি হবে, তারা গভীর রাতে করে, তাহলে ক্রিয়া তো হলো না, ক্রিয়াটা হবে গল্প করে, তাহলে গল্পটা না দিলে মিশ্র ক্রিয়া হবে না।
তোমাকে দেখে আমি খুব তুষ্ট হলাম। তুষ্টটা বাদ দিলে, তুষ্ট একটা নামপদ, তুষ্ট একটা বিশেষ্য পদ, তুষ্ট বিশেষণ পদ আর তুষ্টি বিশেষ্য। এখন তুষ্ট হলাম, যদি তুষ্ট বাদ দিই, তোমাকে দেখে আমি খুব হলাম, ক্রিয়া হলো না। সুতরাং তুষ্ট হলাম বললেই ক্রিয়াটি হচ্ছে, এটা মিশ্র ক্রিয়া। এখন যদি বলা হয় আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, এখন মেঘ, পানি, ছায়া বাদ দিলে কি হবে? হবে যে আল্লাহ দে 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 রে, আসলে কিছু হবে না। তাহলে ওই মেঘ, পানি, ছায়া ওই ক্রিয়ার সঙ্গে পাশে না বসালে ক্রিয়াটি হয় না। এই ক্রিয়াটাকেই মিশ্র ক্রিয়া বলা হয়। আমরা ইনশাআল্লাহ ক্লাসে ডিটেলস বলে দিব। এভাবে আমরা পদটা চিনে নিব। তা আমি সমাসের কথা বললাম, আমি শব্দের কথা কিঞ্চিত বলেছি। এই যে তৎসম শব্দ প্রায় প্রায় 1,25,000 শব্দ বাংলাতে, এর প্রায় 25% তৎসম শব্দ। মাত্র আমরা 1 মিনিটে 25,000 শব্দের মধ্যে তার চুল বেঁধে দেয়নি। আমাকে গত পরশু একজন ফোন করলো বরিশাল থেকে, স্যার এটা তো কোনো কোনো বইয়ে দিয়েছে সরল বাক্য, কি করে জটিল বাক্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল। আমি একটা সিম্পল বিষয় বলি, সরল বাক্যের থাকবে একটি সমাপিকা, কখনো কখনো একটি সাবজেক্ট। জটিল বাক্য এক অংশ স্বাধীন, অপর অংশ পরাধীন, এটাই জটিল। আর যৌগিক বাক্য কম্পাউন্ড যেটা, দুটো অংশই স্বাধীন, ওখানে যোজক দিয়ে যুক্ত থাকে। এখন মা সাবজেক্ট, মা ছিল, ছিল হলো ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। মা ছিল না, এটা নেতিবাচক করা হয়েছে। মা ছিল না বলে, মানে বলিয়া, এটা অসমাপিকা। মা ছিল না বলে, এইটা একটা খণ্ড। কেউ তার চুল বেঁধে দেয়নি, এখানে কেউ সাবজেক্ট। তাহলে প্রথম অংশে মা সাবজেক্ট কর্তা, দ্বিতীয় অংশে কেউ সাবজেক্ট কর্তা, তাহলে দুটি সাবজেক্ট পেলাম। প্রথম অংশের ক্রিয়া হলো ছিল, মা ছিল। দ্বিতীয় অংশে দেয়নি, কেউ চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। তাহলে প্রথম অংশে ক্রিয়া হলো ছিল, দ্বিতীয় অংশে ক্রিয়া হচ্ছে দেয়। তাহলে দুটি ক্রিয়া আছে, দুটি সমাপিকা আছে। সুতরাং কোনো যুক্তিতে সরল বাক্য হয় না। কিন্তু বাজারের বইগুলোতে কত বইয়ে সরল বাক্য অ্যান্সার করেছে, এইটা তো একজন ডাক্তার ভুল ট্রিটমেন্ট করলে একজন মানুষ মারা যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু একজন শিক্ষক ভুল করলে গোটা জাতি তো মারা যাবে, অনেকে মারা যাবে। মারা যাবে বলতে তার মানে লাইফ স্পয়েল হয়ে যাবে। তাই শিক্ষককে ভুল করা করা খুব মানে উচিত নয়, উচিত নয়। কারোর ভুল করা উচিত নয়, কিন্তু শিক্ষকের মোটেই উচিত নয়। চেষ্টা করা উচিত যেন শতভাগ ঠিক বলি। আচ্ছা, এখন আমি যদি বলি ঘোড়ার পিঠে চড়ে ইংরেজ পুরুষগণ এবং বাইসাইকেলে চেপে জাপানি নারীগণ পদ্মা সেতু দেখতে এসেছেন, তাহলে এখানে ঘোড়ার পিঠে চড়ে ইংরেজ পুরুষগণ এবং বাইসাইকেলে চেপে জাপানি নারীগণ পদ্মা সেতু দেখতে এসেছেন। আমি যদিও ক্রিয়া একটা বলেছি, আলটিমেট কমন নেওয়া হয়েছে, দুটি জায়গায় পদ্মা সেতু দেখতে এসেছেন, ক্রিয়াটা ছিল, ক্রিয়াটা কমন নেওয়া হয়েছে। বাক্যটা এরকম হবে, ঘোড়ার পিঠে চড়ে ইংরেজ পুরুষগণ পদ্মা সেতু দেখতে এসেছেন এবং বাইসাইকেলে চেপে জাপানি নারীগণ পদ্মা সেতু দেখতে এসেছেন। এই দুটি ক্লজের মধ্যে যখন যোজক পেয়ে যাব, ওটি কম্পাউন্ড, ওটি যৌগিক, 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 দুটি ক্লজের মধ্যে। কিন্তু তাই বলে রাম ও লক্ষণ সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, এই দুটি শব্দের মধ্যে ও আছে,
এই দুটো মিলে একটা সাবজেক্ট, এইটা কিন্তু সরল বাক্য। কারণ এখানে ক্রিয়াটা হচ্ছে সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, উদ্ধার করতে গিয়েছিল, এটাই ক্রিয়া। উদ্ধার বলতে হবে কিন্তু, না হলে সীতাকে করতে গিয়েছিল হয়ে যাবে। সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, এটা মিশ্র ক্রিয়া। তাহলে আমরা পাচ্ছি দুটি স্বাধীন বাক্যের মধ্যে যোজক থাকবে, এটা যৌগিক বাক্য, কম্পাউন্ড। একটি স্বাধীন বাক্য, একটি পরাধীন বাক্য, কখনো কখনো যেহেতু সেহেতু মানে অব্যয় দিয়ে স্টার্ট করবে, এটি জটিল বাক্য। অব্যয় দিয়ে স্টার্ট করবে, একটি স্বাধীন একটি পরাধীন বাক্য রয়েছে, দুটোই স্বাধীন নয়, একটি স্বাধীন একটি পরাধীন, ওটাই জটিল। আর একটি খণ্ডই একটাই সমাপিকা ক্রিয়া, ওটাই সরল। আমরা ইনশাল্লাহ ক্লাসে ডিটেলস আলোচনা করে দিব। এখন আসছি বানানে আসি। আমার হাতের সময় বলেছিলাম 1 ঘন্টায় শেষ করবো, 5 মিনিট সময় আমার হাতে আছে, ইনশাল্লাহ আমি আলোচনা করছি। এই যে আমরা আগে লিখতাম গরু, গ রয়রস্যকার গরু, এখন কিন্তু গয়কার গো রয়রস্যকার রু, গরু। কি বললাম? গয়কার গো রয়রস্যকার রু, গরু। তাহলে এখন তো গরুতে ওকার হয়ে গেল, এবং ওকার হয়ে এমন গো ধরলো, এটা না লিখলে নম্বরই পাওয়া যাবে না। গয়কার গো, একারটা আরো কাছে দিতে হবে, অত দূরে একার দিলে হবে না, এটা গারু মনে হচ্ছে। তাহলে গয়কার গো রয়রস্যকার রু, গরু। এখন আমরা আজকে লিখতে সময় পাচ্ছি না, কারণ আমার হাতে টাইমও কম, আমার হাতে বোর্ডও নেই, আমরা স্ক্রিনে লিখছি, একজন আমাকে হেল্প করছে। তো এই স্টুডিও, আগে কি লিখেছি ভুলে যাও। স্টুডিও বানান হচ্ছে দন্তস্বয় টয়রস্যকার স্টু, ডয়রস্যকার ডি, অন্তস্তয়কার ও, স্টুডিও। ভিডিও, আগে কি লিখেছি ভুলে যাও। এখনকার বাংলা একাডেমির বানান হলো ভয়রস্যকার ভি, ডয়রস্যকার ডি, অন্তস্তয়কার ও, ভিডিও। রেডিও, আগে কি লিখেছি ভুলে যাও। এখনকার বানান কি? রয়কার রে, ডয়রস্যকার ডি, অন্তস্তয়কার ও, রেডিও। ব্যাং বানান, আগে কি লিখেছি ভুলে যাও। এখনকার বানান হচ্ছে বয়জাফলা আকার অনুস্বার ব্যাং, বয়জাফলা আকার অনুস্বার ব্যাং। এই বানান এখন প্রচলিত, এখন এটা কারেক্ট। এটা না লিখলে যা হওয়ার তাই ঘটবে। মেডিসিন বদলে গেছে, আগের ট্রিটমেন্ট ব্যবস্থা এখন বদলে গেছে, ব্যবস্থাটাই বদলে গেছে, তো ডাক্তার সাহেবকে চেঞ্জ করতে হবে, তেমনি ওই টিচারকেও চেঞ্জ করতে হবে। বাংলা একাডেমি নিয়ন্ত্রক সংস্থা, সুপ্রিম কোর্ট অফ বাংলা, ও তারা যা বলবে সেটা মেনে নিতে হবে। না মেনে উপায় কি? বাংলা একাডেমির সঙ্গে যুদ্ধ করে পারার সুযোগ নেই, তাই ওটা মানতে হবে। আমি প্রতিদিন একটা করে বানান লিখি ফেসবুকে, একটা করে, বহুদিন ধরে লিখছি। অসংখ্য টিচার, বাংলাদেশের অন্তত মানে হাজার হাজার শিক্ষক আমাকে তো ফলো করে থাকে। এর মধ্যে গভর্নমেন্ট কলেজের টিচার আছে কত, আমি এসব বলে আর সময় নষ্ট করব না, আমাকে ফলো করছে। এবং তারাও এখনো এই বানানগুলো অনেকে মানে দেখেও দেখে না, কারণ পড়া হয়ে ওঠে না। আমি দিই তখন চোখে লাগে, ও ওই বানানটা এই হয়েছে, এভাবে চেঞ্জ হয়েছে। যেমন পল্লী, আগে কি লিখেছি ভুলে যাও, এখন বানান প লয় রস্যিকার, পল্লী, পল্লী। ধমনী, ধ ম দন্তন্বয় রস্যিকার, ধমনী, এখনকার বানান এটা। নারী, দন্তন্বয়কার না, রয় রস্যিকার ডি, দীর্ঘিকার হবে না, নারী রস্যিকার দিতে হবে। নবী, দন্তন্য বয়রস্যিকার বি, নবী, দীর্ঘিকার দেওয়া যাবে না। শহীদ মিনার, তালব্য হয় রস্যিকার হি, দ, শহীদ, এখানে দীর্ঘিকার দেওয়া যাবে না, দীর্ঘিকার দেওয়া যাবে না। ঝর্ণা, ঝ র দন্তন্য একার, ধরন, ধ র দন্তন্য, হ্যাঁ, ঠান্ডা লেগেছে, ঠান্ডা বানান ঠয়াকার দন্তন্নয় ডয়াকার, এটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে হিন্দি শব্দ ঠান্ডা, তাহলে ঠান্ডা বিদেশি শব্দ, এটাই দন্তন্য লিখতে হবে, দন্ত লিখতে হবে।
এখন লণ্ঠন ইংরেজি শব্দ, দন্তন্য লিখতে হবে। ইস্টার্ন ইংরেজি শব্দ, দন্তন্য লিখতে হবে। গ্রিন ইংরেজি শব্দ, দন্তন্য লিখতে হবে। ডিগ্রি এটা ইংরেজি শব্দ, ডয়রসিকা লিখতে হবে। ফ্রি ইংরেজি শব্দ, হয় রসিকা রফলা রসিকা লিখতে হবে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম রসিকা লিখতে হবে। সরকারি বিদেশি শব্দ রসিকা লিখতে হবে। আর সময় আছে মোটে 1 মিনিট বোধ হয়। আমরা বলি এখন বক্তব্য রাখবেন না, বক্তব্য রাখার জিনিস নয়। এখন বক্তব্য দিবেন, এখন বক্তব্য উপস্থাপন করবেন, এখন বক্তব্য নিয়ে আসছেন বলতে হবে। আমরা বলি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, নো, বাহুল্য দোষ ঘটল। সকলকে অবগত করা যাচ্ছে বলতে হবে। আমরা বলি তিনি মৃত্যুবরণ করেছেন, আহা, মৃত্যুকে কেউ বরণ করে নেয় না, বরণ করতে ডালি লাগে, ফুল লাগে, কেউ না কেউ বরণ করে নেয়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলতে হবে। তিনি পরলোক গমন করেছেন, মুসলিম হলে ইন্তেকাল করেছেন, তিনি আর নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন, পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে, ইহলোক সাঙ্গ করেছেন, এরকম বলতে হবে। আমরা বলি, আমরা কি বলি, একত্রে গমন করলো, নো, একত্র গমন করলো। আমরা বলি যে সহসাই পদ্মা সেতু নির্মিত হচ্ছে, না, সহসাই মানে আকস্মিক, বলতে হবে শীঘ্রই। আমরা বলি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন, আরে বিনা ওসিলায় বিনা কারণে হৃদযন্ত্র বন্ধ হলো কি করে? লিখতে হবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাননি, মারা যাওয়ার পর সাথে সাথে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। কিন্তু তাহলে বলতে হবে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, একটা কজ দাঁড় করাতে হবে সেখানে। এরকম আমি ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমার সময় শেষ হলো। আশা করি আমি যতদূর বলেছি এখান থেকে কিছু যদি শেখা হয় হলো, বাদ বাকি ইনশাল্লাহ আমরা ক্লাসে শিখব। তো এগুলো আমাদের যে দরকার, এটা যে আমাদের প্রয়োজন, এটা আমি উপলব্ধিতে আনলাম। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে।